সো মোশন অ্যান্ড টাইম, তো মোশন অ্যান্ড টাইম আমরা আগে পড়েছিলাম যেটা মোশন ওয়াজ রিলেটেড টু দ্য মুভমেন্ট, তাই না? উই স ডিফারেন্ট কাইন্ডস অফ মুভমেন্টস, যেরকম সার্কুলার দেখেছিলাম, পিরিয়ডিক মোশন দেখেছিলাম, হ্যাঁ না? ধরো আমি তোমার নোটস গুলো বার করে নিই, তাহলে ইজি হবে। So motion one meant what? Motion meant movement of any object, হ্যাঁ না? সো মোশনটা কি বোঝায়? মোশনটা যদি রেস্টে না থাকে, রেস্টে ছাড়া বাকি যত মুভমেন্ট আছে ওগুলোকে মোশনের আন্ডারে কনসিডার করা হয়। ইয়েস অর নো? মানে Yes. an object can either be at rest or in motion, to either of the two, বুঝতে পেরেছো? সো যে হ্যাঁ কোনো একটা হবে, একটাতে থাকবে আর একটাতে থাকবে না। সো যদি একটা বডি রেস্টে আছে তো ওটা মোশনে নেই, আর যদি একটা বডি মোশন আছে ওটা রেস্টে নেই। These are the only two states possible. Okay, তো এখানে আমরা এটা দেখেছিলাম, তো মোশন মেন্ট মুভমেন্ট, ঠিক আছে? তো মোশনের মধ্যে কি হ্যাঁ করেছিলাম দেখেছিলাম আমরা, ডিফারেন্ট কাইন্ডস অফ মোশন দেখেছিলাম, একটা ডায়াগ্রামও দেখেছিলাম। সো যেটা একদম মোস্ট দ্য সিম্পলেস্ট ফর্ম অফ মোশনটা কি? দ্য সিম্পলেস্ট ফর্ম অফ মোশন ইজ ইন এ স্ট্রেট লাইন উইচ ইজ কল্ড রেক্টিলিনিয়ার মোশন, হ্যাঁ না? মনে আছে? মোশন along a straight line is also হ্যাঁ called what? Motion along a straight line is also called what? কি বলে? rectilinear motion. rectilinear motion. So rectilinear motion একটা একরকম মোশন। সিমিলারলি যদি ওই মোশনটা সার্কুলার পাতে হয়, একটা সার্কুলার পাতে মানে একটা ফিক্সড সার্কামফারেন্সের অ্যারাউন্ডে যদি হয় মোশনটা, দেন উই কল ইট এ সার্কুলার মোশন, হ্যাঁ না? এটাই তো। হ্যাঁ সার্কুলার মোশন দেখেছিলাম, এছাড়া আর কি কি মোশন দেখেছিলাম? ফর এক্সাম্পল উই স পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন কি হয়? একটা সার্টেন টাইম ইন্টারভাল পর পর ওই টাইপের মুভমেন্টটা রিপিট হতে থাকে, হ্যাঁ না? একটা প্যাটার্ন বেসড মুভমেন্ট বলতে পারি। হ্যাঁ ওটাই, হ্যাঁ ঠিক আছে? হুম তো ওইখানে তোমার আমরা দেখেছিলাম, তো ওইটারই একটা টাইপ হলো, ওটাকে সাব টাইপ বলতে পারবো, ওটা একটা এক্সাম্পল হতে পারে ইস অসিলেটরি মোশন। অসিলেটরি কি হয়? একটা মিন পজিশনে মানে টু এন্ড ফ্রো মুভমেন্ট হয় অ্যারাউন্ড এ মিন পজিশন, হ্যাঁ না? একটা মিন পজিশন থাকে, মিন পজিশনের মাঝখানে মানে টু এন্ড ফ্রো মানে একবার ওখানে আসে আর একবার ওখান থেকে দূরে চলে যায়, হ্যাঁ না? So that kind of movement also follows that periodic properties. Periodic properties মানে ওই টাইম ইন্টারভ্যালটা মেনটেন করে, বুঝতে পেরেছো? হ্যাঁ So these were some of the different types of motions that we discussed. So ওইগুলোকে আমরা এখানে এক্সাম্পল মানে এখানে এটাকে এক্সপ্লেন করেছিলাম, এখানে আমরা লিখতে পেরেছিলাম কোনটা পিরিয়ডিক মোশন, কোনটা সার্কুলার মোশন, কোনটা হিসাব অ্যালং এ স্ট্রেট লাইন। তো এগুলো খুব ভালো মতো দেখবে, এক্সামে দিতে পারে যে এটা কি টাইপের মোশন। সো বিফোর অ্যান্সারিং জাস্ট মেক শিওর দ্যাট ইউ আর মানে ইউ হ্যাভ এ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট হোয়াট ইউ আর অ্যান্সারিং। ওকে, মানে এমনি অ্যান্সার করে দেবেন, একবার ভেবে নেবে আমি যেটা অ্যান্সার করছি ওটা মানে লজিক্যাল কিনা, ওটা অ্যাকচুয়ালি মিলছে কিনা, হ্যাঁ বুঝতে পেরেছো? ওইটাই থিঙ্ক অ্যান্ড আনসার। পরীক্ষাতে এটা না যে তুমি মানে ইউজই করবে না, মাথা ইউজ করবে না। অনেক স্টুডেন্টরা কি করে, আরে দেখো আধা কোশ্চেন পড়ে অ্যান্সার করে দেয়। ডোন্ট ডু দ্যাট। কোশ্চেনটা ভালো মতো পড়বে, হুম বোঝার চেষ্টা করবে, দেন নিজের তোমার যেটা লজিক্যাল একটা অ্যাবিলিটি আছে ওটাকে ইউজ করে অ্যান্সার করার চেষ্টা করবে। ওকে, হ্যাঁ মানে অ্যান্সারটা করার পরে একবার ভাববে যে অ্যান্সারটা লিখেছি এটা ঠিক আছে কিনা। ওটাই, দ্যাট উইল হার্ডলি টেক অ্যারাউন্ড ফাইভ সেকেন্ডস, হ্যাঁ না? একবার অ্যান্সারটা কুইকলি রিড করে দেখে নেবে যে সব ঠিক আছে। ওকে, সো ওইটা তো এটা করার পর আমরা দেখেছিলাম স্লো আর ফাস্ট। তো আমরা মোশন যখন থাকে, একটা বডি যখন মোশনও থাকে, সো ইট ইজ মুভিং, সো উই ক্যান কম্পেয়ার দ্য মুভমেন্ট, মানে কম্পেয়ার দ্য স্পিড অফ দ্য মুভমেন্ট, হ্যাঁ না? যে কতটুকু ফাস্ট আছে না কতটুকু স্লো আছে, মুভমেন্টটাকে আমরা এটা এইভাবে কম্পেয়ার করতে পারি। কোনো কোনো সময় কোনো একটা অবজেক্ট ফাস্ট যাচ্ছে, কোনো কোনো সময় এটা স্লো যাচ্ছে, হ্যাঁ না? সো এই জিনিসটা আমরা ইউজুয়ালি দেখতে পাই কোথায়? যেরকম ভেহিকলস দেখতে পাই। ভেহিকলস কি হয়? ভেহিকলস ইউজুয়ালি একটা স্ট্রেট ডাইরেকশন, ফর এক্সাম্পল হাইওয়েতে কোনো গাড়ি যাচ্ছে, সো ইট গোস ইন দ্য সেম ডাইরেকশন, হ্যাঁ না? সো কোনো কোনো সময় ও তাড়াতাড়ি যাবে, কোনো কোনো সময় আবার স্লো ডাউন হয়ে যাবে,
হ্যাঁ না? রাস্তার মধ্যে ভাবো তোমার ট্রাফিক এসে গেল বা গাড়ি আটকে গেল বা রাস্তার মাঝখানে কোনো একটা এলিফ্যান্ট ক্রস করছে, হ্যাঁ না? ওটাও হতে পারে। সো ইন দোজ কেসেস দ্য কার হ্যাজ টু স্লো ডাউন। সো এরকম ভাবে কি হয়, দ্য মুভমেন্ট অফ অবজেক্টস মে বিকাম ফাস্টার অর মে বিকাম স্লোয়ার অ্যাট ডিফারেন্ট টাইমস। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এটাই আমরা আজকে এসে করবো যে এখানে তোমার ফার্স্ট কোশ্চেনটা হতে পারে যে সো এখানে আমরা কি করতে পারি, আমরা যখন কোশ্চেন লিখবো কোশ্চেনের মধ্যে ফার্স্ট কোশ্চেনটা হতে পারে তোমার হোয়াট ইজ মোশন। ঠিক আছে, সো দ্যাট ক্যান বি অফ 2 মার্কস। ওকে, ভালো মতো লিখবে হোয়াট ইজ মোশন, পরে এখানে লিখবে give examples। ওকে, সো এটা হয়ে গেল। তারপরে হলো what state can an what are the possible states that an object can exist in as far as the movement of the body of the object is a movement না, as far as the position। ঠিক আছে, as far as the position of the object is concerned। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ। So what are the two states যেটা পজিশনটা ডিটারমাইন করে? সো রেস্টে থাকলে ওর পজিশনটা সেম থাকে, ও যদি মোশনে থাকে ওর পজিশনটা চেঞ্জ হবে। ওকে, সো the two possible states are rest and কি মোশন। নেক্সট পয়েন্ট যেটা আছে describe the following types of motion with two examples of each। ঠিক আছে, সো এটা প্রথম হবে তোমার নাম্বার, এটা হবে তোমার rectilinear motion, তারপরটা হবে তোমার সার্কুলার মোশন। প্রত্যেকটা দুটো দুটো মানে একটা ডেফিনিশন লিখবে, মানে মিনিংটা লিখবে কি, সিম্পল হবে, এত কোনো প্রপার ডেফিনিশন হতে লাগবে না, জাস্ট দ্য মিনিং। ওকে, ডেসক্রাইব করতে বলেছো না, জাস্ট ডেসক্রাইব করবে যে কি কি জিনিসটা কি। ওকে, তারপরটা লিখবে তোমার পিরিয়ডিক মোশন। ঠিক আছে, তারপর তো ইউ ক্যান টেক দ্য হেল্প অফ দ্য হ্যাঁ। ইন্টারনেট, অবভিয়াসলি ইন্টারনেট থেকেও লিখতে পারো, বাট কিপ দ্য অ্যান্সার সিম্পল। ওকে, বেশি হাইফান্ডা ইংলিশ লিখবে না, একদম সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করবে। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ। তো এটা করবে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, যেহেতু তোমাদের এখানে দিয়ে দিয়েছে। সো নেক্সট কোশ্চেন থাকবে, দ্যাট ইজ তোমার এখানে রিগার্ডিং স্লো অ্যান্ড ফাস্ট। হ্যাঁ, তো
স্লো এন্ড ফাস্টটা কেমন আমরা কম্পেয়ার করি? উই ফাইন্ড ইট ইউজিং something called speed. No. We have a quantity, we have a scientific quantity which we call speed. So that speed has a numerical value, and that value helps us to compare the rate of movement of different objects. No. Different bodies. Yes or no? Yes. So যখনই আমরা ইসে করব, যখনই আমরা দুটো জিনিসের স্পিড মানে রেট অফ মুভমেন্ট কোনটা তাড়াতাড়ি যাচ্ছে কোনটা স্লো যাচ্ছে, so how do we compare that? By comparing their speeds. So speed is actually used to calculate the rate of movement. না rate of movement মানে কতটুকু ডিসটেন্স কভার করছো, কতটুকু টাইমের মধ্যে কতটুকু ডিসটেন্স কভার করছে, দ্যাট ডিটারমাইন্স দ্য স্পিড। না তো পার ইউনিট টাইমে কতটুকু ডিসটেন্স কভার করছে ওইটাই আলটিমেটলি কি হয়? স্পিড হয়। ইয়েস অর নো? Yes. ওকে, সো তোমার যেটা স্পিড আছে, তো আমরা অলরেডি ফর্মুলা জানি। সো ফর্মুলাটা কি? ডিস্টেন্স বাই টাইম। এখন ডিস্টেন্স বাই টাইম যেটা আছে, ডিস্টেন্স বাই টাইম কিন্তু অবভিয়াসলি তোমার ও কিন্তু ডিনোমিনেটরে টাইম আছে। তো ডিনোমিনেটরে টাইম যেটা থাকে ওটা অ্যাকচুয়ালি কি হয়, ওই টোটাল যেটা ভ্যালুটা আছে ওটা দ্যাট মানে ওটার আউটপুট যেটা হয়, ওটা আউটপুট আলটিমেটলি ডিভাইড করার পরে যেটা ভ্যালু বেরোয় ওটা পার ইউনিট টাইমের হিসাবে। মানে ভাবো 20/5 আছে, 20 মিটার্স বাই 5 সেকেন্ড আছে, ঠিক আছে? এখন তুমি ওটা অ্যান্সারটা কি পেলে? ইউ উইল গেট 4 মিটার পার সেকেন্ড। এটার মানেটা কি? এটার মানেটা হলো 1 সেকেন্ডেও 4 মিটার কভার করবে। দিস ইজ নাথিং বাট দ্য অ্যাভারেজ স্পিড। হ্যাঁ না এরকম তো না যে প্রত্যেক সেকেন্ডেও 4 মিটারই কভার করতে লাগবে, হয়তো কোনো সেকেন্ডেও বেশি কভার করেছে, কোনো সেকেন্ডে কম কভার করেছে, বিকজ দ্য টোটাল টাইম ওয়াজ 4 সেকেন্ড। ইয়েস অর নো? ও সরি, টোটাল টাইম ওয়াজ 5 সেকেন্ড। এটাই তো ছিল না? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সো যদি 20 মিটার্স কভার করে ইন 5 সেকেন্ড, অবভিয়াসলি কি হবে? তোমার স্পিডটা কত হয়ে যাবে? স্পিড উইল বি 4 মিটার পার সেকেন্ড। না তো এটার মানে হলো প্রত্যেক অ্যাভারেজ ভেলোসিটি কত, যার জন্য 20 মিটার কভার করতে গেছে পার 5 সেকেন্ডসে, ইট ইজ দ্য রেট at which it is moving. So this is actually the average rate. এই যে ভ্যালুটা আছে পেয়েছি, so this value is actually because of its average velocity. ঠিক আছে, এটাকে অ্যাভারেজ স্পিড বলা হয়। কেন অ্যাভারেজ স্পিড বলা হয়? বিকজ এভরি সেকেন্ডে 4 মিটার যাবে ম্যান্ডেটরি না, বাট এভরি সেকেন্ডে যদি 4 মিটার যেত তাহলে গিয়েও 5 সেকেন্ডস পরে 20 মিটার কভার করতো। হ্যাঁ না? উই ক্যান সে দ্যাট। এটাই তো। হ্যাঁ। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাভারেজ। হয়তো ফার্স্ট সেকেন্ডেও তোমার 5 মিটার গেছে, পরের সেকেন্ডে 3 মিটার গেছে, ওইভাবে হতে পারে। সো সবসময় মনে রাখবে যেটা আমরা স্পিড বার করি দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য অ্যাভারেজ স্পিড। ডিস্টেন্স বাই টাইম যে ফর্মুলাটা আছে ওখানে আমরা টোটাল ডিস্টেন্স কভার্ড বাই টোটাল টাইম টেকেনটা করি ইউজুয়ালি। সো দ্যাট গিভস আস এ রিলেটিভ মানে দ্যাট গিভস আস এ অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ স্পিড। বুঝতে পেরেছো? অ্যাভারেজ স্পিড পাই সবসময়। কেন অ্যাভারেজ পাই? অ্যাভারেজ স্পিড পাই বুঝেছো? হ্যাঁ। বিকজ একটা গাড়ি বা একটা অন্য টাইপের এক অবজেক্ট তোমার যেন সেম স্পিডে ট্রাভেল করবে, ইটস ভেরি রেয়ার। না হ্যাঁ। ওটাই, তার জন্য কি করা হয়, তোমার আমরা যখনই স্পিডের ফর্মুলা ইউজ করে, স্পিডের যে ফর্মুলাটা আছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, সো ওইটা দিয়ে যখনই বার করবো দ্যাট ইজ দ্য ফর্মুলা অফ অ্যাভারেজ স্পিড। ওকে, মনে থাকবে? হ্যাঁ। সো এখানে আমি লিখতে পারি তোমার, এটা ভালোভাবে ডেফিনেশন লিখবে, ডিফাইন স্পিড। ওকে, হ্যাঁ। what is the formula for calculating speed? বা এভাবে লিখতে পারো, write the mathematical formula for calculating speed of an object. পরের লাস্টের কোশ্চেনটা হবে তোমার
mathematical formula. What is its SI unit? Okay. Also write two other popular units used to represent speed. ঠিক আছে? So total of হ্যাঁ কত মার্কস থাকবে? ডিফাইন স্পিড এর মধ্যে 2 মার্কস থাকবে, ম্যাথমেটিক্যাল ফর্মুলাটার মধ্যে 1 মার্ক থাকবে, আর অ্যাসাইনমেন্টের মধ্যে তোমার দুটো কোশ্চেন মিলিয়ে you will get 2 marks. Okay, total of 5 marks. এটা দিতে পারে এই কোশ্চেনটা। ওকে, হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ সো এটাই। সো স্পিডটা কেন ইউজ করি? স্পিডটা অ্যাকচুয়ালি কম্পেয়ার করা, যে কোন যে অবজেক্টটা তাড়াতাড়ি যাচ্ছে, কোন অবজেক্টটা আস্তে আস্তে যাচ্ছে। সো টু ফাইন্ড দ্যাট উই ক্যান ক্যালকুলেট দ্য স্পিড। ওকে, এখন এই যে তার জন্য এখানে বলেছে যদি একটা গাড়ি 50 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে, এটার মানে এটা না যে অ্যাকচুয়ালি এটা মিন করে যে ও ইট ইজ এক্সপেক্টেড দ্যাট ইট উইল মুভ উইথ 50 কিলোমিটার ইন 1 আওয়ার, হ্যাঁ না? বাট এখানে বলেছে হাউএভার এ কার সেলডম মুভস উইথ কনস্ট্যান্ট স্পিড, হ্যাঁ না? বিকজ স্টার্টিং এর সময় আস্তে আস্তে যাবে, আবার মাঝখানে গিয়ে একটু স্পিড পিক আপ করবে, বাট ডিউরিং ইটস জার্নি ইট মে হ্যাভ ডিফারেন্ট স্পিডস, হ্যাঁ না, এট ডিফারেন্ট পয়েন্টস অফ টাইম। ঠিক আছে? সো তার জন্য আমরা এটা টোটাল ডিস্টেন্সটাকে ইউজ করি। টোটাল ডিস্টেন্সটা কেন ইউজ করি? বিকজ টোটাল ডিস্টেন্স ইউজ না করো, ইউ হ্যাভ টু ক্যালকুলেট অল দ্য ইন্ডিভিজুয়াল স্পিড, বা প্রত্যেক মিনিটে মিনিটে বা প্রত্যেক ঘন্টায় ঘন্টায় কত ওর স্পিড ছিল ওটাকে ক্যালকুলেট করতে হবে। দ্যাট 1 ঘন্টা ইটস এ লং স্প্যান, হ্যাঁ না? ইটস এ লং স্প্যান অফ টাইম। তো লং স্প্যান অফ টাইমের মধ্যে তোমার এক্সাক্ট স্পিড সেম স্পিডেই গেছে, ওটা তো ম্যান্ডেটরি না, হ্যাঁ না? ইউ মে হ্যাভ টু ক্যালকুলেট এ শর্টার টাইম, যেরকম 1 সেকেন্ডে যদি স্পিডটা, 1 সেকেন্ডে যে এই সেকেন্ডে ওর এই স্পিড আছে, পরের সেকেন্ডে এই স্পিড আছে, দেন ইউ হ্যাভ টু ডু হোয়াট, ইউ হ্যাভ টু অ্যাড অল দ্য সেকেন্ড স্পিডস। তো 1 ঘন্টায় কতগুলো হবে ভাবো, হ্যাঁ, 60 × 60 হবে, ইয়েস ও নো? হুম তো হ্যাঁ 60 × 60 সেকেন্ডে প্রত্যেক সেকেন্ডের মানে তোমার 3600 এ প্রত্যেক সেকেন্ডে যে স্পিড গুলো আছে ওগুলোকে অ্যাড করতে লাগবে, এন্ড দেন ইউ হ্যাভ টু ডিভাইড ইট বাই 3600, হ্যাঁ না? সো দ্যাট ইউ গেট দ্য এক্সাক্ট স্পিড। তো ওইখান থেকে তুমি ওটাও যেটা বার করবে দ্যাট উইল অলসো বি অ্যাভারেজ স্পিড। কেন? তুমি প্রত্যেকটা সেকেন্ডে তোমার ভ্যালু চেঞ্জ হতে পারে, ইয়েস ও নো? সো দ্যাট ইজ ওয়াই ফর আওয়ার মানে ইজ অফ ক্যালকুলেটিং বা ইজ অফ use of the speed value, we do what, we actually calculate the total distance traveled by total time taken, so that gives us the average velocity by average speed. Okay, বুঝতে পেরেছো? হ্যাঁ সো এটাই তো আমরা হ্যাঁ যেখানে বলেছে ইন দিস বুক উই শ্যাল ইউজ দ্য টার্ম স্পিড ফর এভারেজ স্পিড। তো আমরা এখানে বইয়ের মধ্যে যখনই কোনো জায়গায় স্পিডের লেখা কথা মানে দেওয়া স্পিড লেখার কথা ছিল, ওই জায়গাটা অ্যাকচুয়ালি কি মিন করছিল, এভারেজ স্পিড মিন করছিল, জানো না? হ্যাঁ ওকে, সো এটাই। তো এখানে তোমার ডেফিনেশনটা আছে, speed is the total distance covered divided by total time taken, এটা হলো ওর ফর্মুলা। তারপরে এখানে তো এটা আছে, তারপরে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হলো ইউনিফর্ম এন্ড নন ইউনিফর্ম মোশন। সো এখানে তুমি লিখতে পারো এটাকে টেবিল স্টেপ টেবিলের ফর্মে লিখবে, ঠিক আছে? হ্যাঁ ডিফারেন্সিয়েট বিটুইন, এটা আমি অলরেডি তোমাকে অ্যান্সার লিখে দিয়েছিলাম, এটা আমি তোমার নোটস এর মধ্যে দিয়েছিলাম। ইউনিফর্ম আর নন ইউনিফর্ম মোশনের এই যেখানে আমি একটা ডেফিনেশন দিয়ে দিয়েছি, ঠিক আছে? সো ডেফিনেশনটা একটা পয়েন্ট হবে, এক্সাম্পল একটা দিতে পারো, এরকম এক্সাম্পল দিবে না, ছোট এক্সাম্পল দিবে, ঠিক আছে? হ্যাঁ সো এটা ট্রাই করবে, এখানেও আছে অনেকটা ইসে, এখান থেকে ডেফিনেশনটা লেখার চেষ্টা করবে। সো এটা একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েট বিটুইন, এটা 3টা পয়েন্ট লিখবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কি ওখানে তুমি লিখতে পারো যে ওইখানে আনইকুয়াল ডিস্টেন্স কভার করে, হ্যাঁ না, জিনিসটা ইউনিফর্ম না, মানে ইকুয়ালি চেঞ্জ হয় না, এভাবে লিখতে পারো। সো ডিফারেন্সিয়েট বিটুইন ইউনিফর্ম, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তো এক্সামে দিতে পারে, ইউনিফর্ম এন্ড নন ইউনিফর্ম মোশন। ওকে, হ্যাঁ so you let us give it for 3 marks, so 3 marks দিতে পারে। তো প্রথমটা ডেফিনেশন ইজ ফর 2 marks, 2 marks, 2 marks,
দুটো পয়েন্ট 2 টাকা লিখবে 1 মার্ক পেয়ে যাবে। আর লাস্টের কোডটা আমরা হাফ হাফ থাকে, মানে ফর এক্সাম্পল, ওকে, একটু এক্সপ্লেন, ঠিক আছে? বুঝতে পেরেছো? একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এটা বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা একটু দেখবে, ওকে? বুঝতে পেরেছো? হ্যাঁ। সো এটা দেখবে, এটা পারবে। এটা আমি বলেছিলাম তো, ইউনিফর্ম মোশনে কি হয়, এখানে আমরা দেখেছিলাম যে এই দুটো গাড়ির কথা দেখেছিলাম, তো অটোমেটিকলি কি হলো, তোমার যেটা কার এ ছিল, কার এ ওয়াজ মুভিং, মানে প্রত্যেকটা টাইম ডিউরেশনটা 1 আওয়ার গ্যাপ ছিল। 1 ঘন্টায় ওর স্পিড হয়ে গেছিল 20, তারপর আবার পরের আফটার 2 আওয়ার্স 40 হয়ে গেল, তারপর আবার, তো দ্যাট ওয়াজ হিজ ডিস্টেন্স কভার, হ্যাঁ না? সো হ্যাঁ। এখানে আমরা কি দেখেছিলাম যে কার এর যে ডিস্টেন্স গুলো ইনক্রিজ হচ্ছিল এভরি আওয়ার, দ্যাট ওয়াজ ইনক্রিজিং বাই ফিক্সড কোয়ান্টিটি, হ্যাঁ না? So every hour, so every in 1 hour increase in the time, the distance covered increased by 20 kilometers, হ্যাঁ না? So এটা থেকে আমরা কি দেখতে পেরেছিলাম যে তোমার যেটা কার এর যেটা ডিস্টেন্স আছে, মানে যে স্পিড আছে, দ্যাট ইজ ইউনিফর্ম। কেন ইউনিফর্ম? বিকজ the increase in the distance covered was actually, মানে the ratio যেটা আছে 1:20, 1:20 যেটা আছে ওটা সেম রয়ে গেছে, হ্যাঁ না? So for every 1 hour increase in the time, there was 20 kilometers increase in the distance covered by A, হ্যাঁ না? তার মানে প্রত্যেক আওয়ারে ও কতটুকু কভার করলো, 20 আওয়ার্স 20 কিলোমিটার করে কভার করলো। So that is why we said that car A is in uniform motion, হ্যাঁ? তো ইউনিফর্ম মোশন মানে ইউনিফর্ম স্পিডও বোঝায়, ঠিক আছে? আর ইউনিফর্ম স্পিডের মধ্যে কি থাকে, স্পিডের ভ্যালুটা সেম থাকে। সো ফর ইফ ইউ ক্যালকুলেট দ্য স্পিড ফর দ্য থার্ড আওয়ারে কত হবে, 60/3, সো দ্যাট উইল অলসো গিভ ইউ 20 কিলোমিটার পার আওয়ার। যদি তুমি ফিফথ আওয়ারের জন্য বার করো, তাহলে 100 বাই কত হবে, 100/5 হবে, so that will also give you 20 kilometer per hour, হ্যাঁ না? হ্যাঁ। So this is how you can say that তোমার ইউনিফর্ম মোশনের স্পিডটা সেম থাকে, তো যত টাইম বাড়তে থাকে ডিস্টেন্সটা ওইভাবে বাড়তে থাকে, টু কিপ দ্য স্পিড সেম, হ্যাঁ না? হ্যাঁ। তো ইউনিফর্ম মোশনে সবসময় স্পিডটা কনস্ট্যান্ট থাকে, কেন? ইকুয়াল ডিস্টেন্স কভার করা হয় ইন ইকুয়াল টাইম ইন্টারভ্যাল। আর তোমার নন ইউনিফর্ম মোশনে কি হয়, নন ইউনিফর্ম মোশনে তোমার আলাদা আলাদা, যেরকম প্রত্যেক এক টাইমটা কিন্তু ইউনিফর্মলি বাড়ে, হ্যাঁ না? 1 আওয়ার করে বাড়ছে, বাট তুমি কি পাচ্ছ এখানে, তোমার ফার্স্ট ফার্স্ট আওয়ারে কতটুকু বাড়লো, ফার্স্ট আওয়ার 30 কিলোমিটার ট্রাভেল করলো, আবার পরের আওয়ারে কত হয়ে গেলো, এটা 40 হয়ে গেলো। তো ফার্স্ট আওয়ারে 30 কিলোমিটার, পরের আওয়ারে আবার 40, টোটাল ডিস্টেন্সটা 40 হওয়াতে কি হলো, শুধু 10 কিলোমিটার কভার করছে, তারপরটা 15, তারপরটা 35, তারপরটা 10। সো এভরি আওয়ারে ডিফারেন্ট ডিস্টেন্স ট্রাভেল করছে, সো দ্যাট ইজ ওয়াই we say that different distances are covered in equal intervals of time, no, no. So that is how we say that car B is a non-uniform motion, and this is the most practical one, because most of the মানে real world এর মধ্যে ম্যাক্সিমাম, মানে তো অলমোস্ট বলতে পারো 99% অফ দ্য কেসেস, মানে কার বা ভেহিকলস বা এরকম টাইপের জিনিসের মধ্যে কি থাকে সবসময়, নন ইউনিফর্ম মোশন থাকে। বুঝতে পেরেছো? হ্যাঁ। সো এটি, সো এটা করবে, এখানে আমি ডেফিনেশন লিখে দিয়েছি। সো ক্লিয়ার হয়েছে নন ইউনিফর্ম আর ইউনিফর্ম মোশন? হ্যাঁ। সো এটি, সো এইটা আমরা পড়েছিলাম। তারপর আমরা কি পড়েছিলাম, তারপর আমরা পড়েছিলাম যে কেমনে টাইম মেজার করতে। এখন আমরা দেখো স্পিড মেজার করে নিয়েছি, স্পিড আমরা ডিস্টেন্সে কোথায় ছিল, ডিস্টেন্স তো অবভিয়াসলি ইটস ভেরি সিম্পল, হ্যাঁ? ডিস্টেন্স কেমনে মেজার করতে লাগে, একটা পয়েন্ট এ টু পয়েন্ট বি আমরা ডিস্টেন্সটা মেজার করতে পারি। এখন একটা ইম্পর্টেন্ট কনসিডারেশন আছে টাইম। টাইম কেন ইম্পর্টেন্ট? বিকজ টাইমের উপরে স্পিডটা ডিপেন্ড করে।
না না, তুমি একটা 5 কিলোমিটার ডিস্টেন্স তুমি ইউ ক্যান কভার ইট ইন 10 minutes, you can cover it in 1 hour, you can cover it in even 1 day. না না, বুঝতে পেরেছো? হুম, সো এই যে আলাদা আলাদা হ্যাঁ, আলাদা আলাদা পিরিয়ডস অফ টাইম আছে, আলাদা আলাদা যে ইন্টারভালস অফ টাইম আছে, এগুলো কেমনে বার করা হয়েছে? But and how do you find that? No. You need something. You need an instrument which measures হুম, time. No. Because আমরা তো হাতে গোনা গোনা টাইম মেজার করতে পারবো না, যে 1 2 এইভাবে তো মেজার করতে পারবো না। 1 2 করে মেজার করতে পারবো, although it's totally possible, you can say, but কোনো সময় বেশি তাড়াতাড়ি গোনা ফেলবো, কোনো সময় কম তাড়াতাড়ি। So to maintain that equal interval, no. You have to use an instruments such as clocks বা ডিজিটাল সিস্টেমস, আওয়ার গ্লাস, এগুলো কি করে, এগুলো একটা হুম, ইউনিফর্ম রেটের মধ্যে বাড়তে থাকে, ইউনিফর্ম রেটে চেঞ্জ হতে থাকে, and that allows us to measure the time precisely. বুঝতে পেরেছো? হ্যাঁ, তো টাইমের মেজারমেন্টটা কেন ইম্পর্টেন্ট? বিকজ টাইমের উপরে বহুত কোয়ান্টিটিস, মানে কোয়ান্টিটিস এর রেট বার করা হয়, ঠিক আছে? যে কিভাবে ওরা চেঞ্জ হচ্ছে, দ্য রেট অফ চেঞ্জ অফ মেনি কোয়ান্টিটিস আর ফাউন্ড ইউজিং টাইম, ফাউন্ড ইউজিং দ্য ফাউন্ড ইউজিং ফাউন্ড উইথ রেসপেক্ট টু টাইম। যেরকম স্পিড ইজ নাথিং বাট রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স উইথ রেসপেক্ট টু টাইম, হ্যাঁ না? বলতে পারি। হ্যাঁ, সো স্পিডটা কি জিনিস? স্পিড ইজ রেট অফ চেঞ্জ অফ টাইম, rate of change of distance with respect to time. Okay, so একদম প্রি হিস্টোরিক টাইমে, যখন একদম মানে স্টার্টিং, তখন এত মেকানিক্যাল ইসে ছিল না, এত ইনস্ট্রুমেন্টস ছিল না, হাই প্রিসিজনের তোমার মেকানিক্যাল ডিভাইসেস ছিল না। আজকাল তো ইলেকট্রনিক এসে গেছে, অবভিয়াসলি টোটাল ডিফারেন্ট বল গেম। সো আগের সময় কি হতো? আগের সময় পিপল ইউজ টু ডিটারমাইন দ্য টাইম ইউজিং থিংস লাইক সানডাইলস। সানডাইলস দিনের বেলায় কাজ করতো, বহুত দিকদারি। সানডাইলস কি করতো? শ্যাডোজ কাস্ট করতো, না না। তো সানের আলাদা আলাদা পজিশন, আলাদা আলাদা অ্যাঙ্গেলস এ শ্যাডোজ গুলো কিছু কাস্ট হতো গ্রাউন্ডের মধ্যে, তো ওই বেসে টাইমটাকে ক্যালকুলেট করা হতো, হ্যাঁ না? সিমিলারলি তোমার আওয়ার গ্লাস ইউজ করা হতো। তো আওয়ার গ্লাসে কি হতো? রেট, যেটা যে রেটে স্যান্ডটা উপরে চেম্বার থেকে নিচের চেম্বারে পড়ে, তো ওই রেটটাও কি থাকে? একটা কনস্ট্যান্ট মাউন্টে পড়তে থাকে, ঠিক আছে? একটা কনস্ট্যান্ট রেটে চলে পড়ে। সো ইউজিং দ্যাট অলসো উই ক্যান ক্যালকুলেট ইন্টারভেলস অফ টাইম। ইয়েস অর নো? সিমিলারলি মুনের আলাদা আলাদা ফেজ ইউজ করা হতো হ্যাঁ, টু ক্যালকুলেট মান্থস, না তোমার 15 days, বা তোমার যেটা 1 মাসের সময়, যেটা কনসিডার, একটা ফুল মুনের থেকে আরেকটা ফুল মুনের টাইমটাকে 1 ফুল মান্থ কনসিডার করা হয়, হ্যাঁ না? জানো তো এটা 15 days পর পর তোমার ইসে হয়। 15 days মানে 0 ডেতে যদি তোমার পূর্ণি নিউ মুন থাকে, 15 days পরে কি হবে? তোমার ফুল মুন হয়ে যাবে, হ্যাঁ না? নিউ মুন মানে যেটা ডার্ক থাকে, এসো না, যেটা অমাবস্যা বলে, যেটা ওটাকে কি বলা হয়? নিউ হ্যাঁ, মুন বলা হয়। সো হ্যাঁ, 15 days পরে কি হয়? ফুল মুন এসে যায়। ফুল মুন মানে যেটা, তখন মুনটা পুরো ফুললি গ্লো করে, ফুললি লাইট মানে ফুললি মানে লাইট আপ হয়ে যাবে। ইয়েস অর নো? অ্যাকচুয়ালি কিন্তু মুনের কোনো লাইট নেই, জানো তো এটা? মুন জাস্ট রিফ্লেক্ট করে। হ্যাঁ, এটা সানের লাইটের জন্য রিফ্লেকশন হয়। হ্যাঁ, সানের লাইটটাকে রিফ্লেক্ট করে, তো ওটাই তার জন্য একটা ব্রাইট মুন। ওকে, হ্যাঁ, সো এটা একটা রিজন। তো সিমিলারলি নিউ মুনের আবার 15 days পরে কি হবে? তোমার আবার তোমার নিউ মুন এসে যাবে। সো নিউ মুন তো দেখা যায় না, অবভিয়াসলি। পিপল ইউজ টু ডু হোয়াট? পিপল ইউজ টু ক্যালকুলেট দ্য টাইম ডিফারেন্স বিটুইন নিউ মুন টু নিউ মুন, ও সরি, ফুল মুন টু ফুল মুন। তো ফুল মুন দেখা যায় পুরো গোল যখন হয়ে থাকবে। সো ফুল মুন থেকে একটা ফুল মুন থেকে আরেকটা ফুল মুন কত হয়? তোমার ওটা 1 মান্থ সময় নেওয়া। ওকে, কেন? ওই টাইমটাতে আলটিমেটলি তোমার মুনটা আমাদের আর্থের চারিদিকে ঘুরতে পারে। ওকে, সিমিলারলি আর্থের রেভলিউশনটাকে আমরা 1 ইয়ার কনসিডার করি, হ্যাঁ না? আর্থের মানে সানের চারিদিকে ঘুরতে, একটা কমপ্লিট সার্কুলার মোশনটা কমপ্লিট করতে how much time is taken? That time is calculated as the revolution time, বা ওটাকে আমরা কিভাবে বলি? ওটাকে আমরা ইয়ার বলি, হ্যাঁ না?
হ্যাঁ হ্যাঁ, ওটাকে ইয়ার বলি। হ্যাঁ হ্যাঁ, সো এই যে ডিফারেন্ট টাইম ইন্টারভেল আছে, মান্থ আছে, ইয়ার আছে, তারপরে তোমার আওয়ার আছে, আওয়ার গ্লাস দিয়ে তো অবভিয়াসলি আওয়ার গ্লাস আওয়ারই মেজার করবে। সো আওয়ার গ্লাস, ওটাকে আওয়ার গ্লাস কেন বলা হয়? বিকজ উপরের চেম্বার থেকে নিচের চেম্বারে স্যান্ডটা কমপ্লিট আসতে ইট টেক্স 1 hour। ওকে, it exactly takes 1 hour, and that is why we can say that it's an hour glass। তো নেমটাকে জাস্টিফাই, বুঝতে পেরেছো? ওটা ওইভাবে বানাতে হতো যে এক্স্যাক্টলি 1 hour পরে, মানে 1 hour-এর ভিতরে পুরো উপরের ফ্যানটা নিচে এসে যাবে, বুঝতে পেরেছো? তার জন্য তাকে আওয়ার গ্লাস বলা হয়। ইজ ইট ক্লিয়ার? ইয়েস এটা জানতে? না এটা অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড যেটা আওয়ার গ্লাসের ফরম্যাট, ওটা অনেক জায়গায় আওয়ার গ্লাস তুমি 10 মিনিটের আওয়ার গ্লাসও পাবে, যেটা সাইজ ছোট হবে, ঠিক আছে? তো ওই সাইজ, অ্যামাউন্ট অফ স্যান্ড, অল দিস ম্যাটার। ওকে, হ্যাঁ বুঝতে পেরেছো? সো তোমার অ্যাকচুয়াল আওয়ার গ্লাসে ওইটা থাকতো, মানে 1 ঘন্টার হিসাব থাকতো। আজকাল তো ছোট ছোট বেরিয়েছে, ওগুলো বেশি টাইম লাগে না, 10-15-10 মিনিটসের মধ্যে পুরোটা কমপ্লিট, মানে উপর থেকে নিচে নিয়ে। সো সো তোমার যেটা ইসে আছে, মানে এই যে আমরা আলাদা আলাদা ইন্টারভালস অফ টাইম দেখেছি, ইন্টারভালস আছে সেকেন্ডস, মিনিটস, আওয়ার্স, ইয়ার, ঠিক আছে? একটা ইউনিট জানো তুমি, শুনেছো? লাইট ইয়ার নাম শুনেছো? না লাইট ইয়ার শুনুন না। লাইট ইয়ার ইজ অ্যাকচুয়ালি, এটা নাম লাইট ইয়ার, বাট ইটস এ ইউনিট অফ ডিস্টেন্স। ওই ডিস্টেন্সটা কতটুকু হয়, একটা বডি যদি লাইটের স্পিডে ট্রাভেল করে তাহলে ও 1 বছরে, ঠিক আছে, 1 বছরে কতটুকু ডিস্টেন্স কভার করবে, দ্যাট বিকামস লাইট ইয়ার, ঠিক আছে? সো আমাদের যে নিয়ারেস্ট স্টার, দ্যাট ইজ কত তোমার 4.9 না কত লাইট ইয়ার্স অ্যাওয়ে ফ্রম আস, বুঝতে পেরেছো? সো এটা তুমি শুনেছো, শুনে তো নেই আগে কোনো সময় লাইট ইয়ারের কথা? পড়তে পারো, এটা ইন্টারেস্টিং টপিক। এটা না নামটা লাইট ইয়ার, বাট তোমার এই যে লাইট ইয়ার যে ডিস্টেন্স ট্রাভেল, ডিস্টেন্স লাইট ট্রাভেলস, আর তুমি যদি লাইটের স্পিডে ট্রাভেল করো ইন 1 ইয়ার, সো ইট ইজ আ ডিস্টেন্স। তো এটা একটা ডিস্টেন্সের ইউনিট, নাম হলো লাইট ইয়ার। ওকে, খুব ইন্টারেস্টিং জিনিস। হ্যাঁ সো এরকম টাইপের হিসেব আছে, তোমার ইউনিটসও আছে। তো এখন যে আমরা এতগুলো টাইম ইন্টারভালস দেখলাম, তো এই টাইম ইন্টারভালস গুলো তো কি দেখতাম যে কিছুটা শর্ট কিছুটা লং, হ্যাঁ না? এই ইয়ার ইজ আ ভেরি লং পিরিয়ড অফ টাইম, similarly a second or a minute is a very short period of time, yes or no? So to measure all these different time হ্যাঁ intervals precisely, we usually use instruments such as clocks and watches are the most common ones, না? বুঝতে পেরেছো? সো ক্লক হ্যাঁ আর ক্লক আর ইসের ওয়াচেস এর এই যে মেজার করে অ্যাকুরেটলি মেজার করতে পারে, কেন করতে পারে? বিকজ দে ফলো দ্য পিরিয়ডিক ল অফ মোশন, ঠিক আছে? ওরা মোশনের যেটা পিরিয়ডিক লটা আছে, পিরিয়ডিক মোশন ফলো করে, মানে ওদের ভিতরে যে মেকানিজমটা আছে, ঠিক আছে, ওদের ভিতরে এরকম কিছু মেশিনারি থাকে, ওগুলো কি হয়, ওটা পিরিয়ডিক্যালি আপডেট হতে থাকে, পিরিয়ডিক্যালি চেঞ্জ হতে থাকে, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, সো দ্যাট ইজ ওয়াই this periodic motion is one of the important one, because periodic motionটা আলটিমেটলি আগের দিনে ক্লকস বানানো হতো পেন্ডুলাম ইউজ করে। পেন্ডুলাম কি করতো? পেন্ডুলাম ফলোড দ্য পিরিয়ডিক মোশন, হ্যাঁ না? মেনলি তোমার পিরিয়ডিক মোশনের একটা যেটা ফর্ম আছে, ওটা অসিলেটরি মোশন বলে। সো অসিলেটরি মোশন ফলো করে। সো তার জন্য ওই মুভমেন্টটার জন্য তোমার ঘড়ির কাঁটাটা ঘুরতো, আর ওই ঘড়ির কাঁটাটার জন্য তোমার টাইমটা প্রিসাইসলি ইসে করতো, আর দ্যাট ওয়াজ গভর্ন বাই দ্য গ্র্যাভিটেশন ফোর্স। তো এই গ্র্যাভিটেশনাল ফোর্সের উপরে এই অসিলেশনটা কন্টিনিউ হতো, বুঝতে পেরেছো? তো এটা আগের দিনের কথা ছিল, বাট এখন এটা হয় না। এখন কি হয়, এখন তোমার একটা স্পেশাল কাইন্ড অফ ম্যাটেরিয়াল থাকে, ওটাকে বলা হয় কোয়ার্টজ। বলেছিলাম না তোমাকে, হ্যাঁ কোয়ার্টজের কথা বলেছিলাম। হ্যাঁ
তো কোয়ার্টজ কি হয়, কোয়ার্টজ একটা মেটাল, মানে একটা এলিমেন্ট, একটা রক থাকে, ওটা ইউজ করে কি করা হয়, এই পিরিয়ডিক মোশনটা পাওয়া যায়। ইন ওয়াচেস, মডার্ন ওয়াচেস বা মডার্ন ক্লক যেগুলো আছে ওগুলোতে সব কোয়ার্টজ ইউজ করা হয় টু অবটেন দ্যাট। বিকজ কোয়ার্টজটা কি করে, কোয়ার্টজটা ভাইব্রেট করতে পারে, ব্যাটারি মানে কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট ইউজ করে ওই কোয়ার্টজটা ভাইব্রেট করে, আর কোয়ার্টজের ভাইব্রেশনটা পিরিয়ডিক লস ফলো করে। ঠিক আছে, এটা পিরিয়ডিক মানে মুভমেন্ট মানে মোশনটা ফলো করে, তার জন্য এই টাইম ইন্টারভ্যালটা প্রিসাইসলি বের হতে পারে। বুঝতে পেরেছো? হ্যাঁ। সো ঠিক। সো এখানে তুমি দেখবে আমি পয়েন্ট ওয়াইজ লিখে দিয়েছিলাম। সো এটা এখানে লিখেছি, দেখো we are able to accurately determine the time because of periodic motion. periodic motion যদি না থাকতো আমরা কোনো সময় টাইম বার করতে পারতাম না। ইভেন এখন মডার্ন এজেও পিরিয়ডিক মোশনটা ইউজ করা হয়, বাট ওটা একটা অন্য ফরম্যাটে ইউজ করা হয়, তাই না? যেরকম ফর এক্সাম্পল কম্পিউটারের মধ্যে কোন পিরিয়ডিক মোশন চলছে, বাট অ্যাকচুয়ালি ইন্টারনালি কিন্তু কম্পিউটারের মধ্যেও পিরিয়ডিক মোশন চলছে। বুঝতে পেরেছো? ওইখানে ইলেকট্রনস গুলো মুভমেন্ট করে পিরিয়ডিকলি, সো দ্যাট ডিটারমাইন্স দ্য টাইম। বুঝতে পেরেছো? হ্যাঁ। সো এটার জন্য কি করতে পারি, তো তো পেন্ডুলাম ইজ এন এক্সাম্পল। পেন্ডুলামটা কি করা হয়, পেন্ডুলাম ইজ এন এক্সাম্পল অফ পিরিয়ডিক মোশন। ঠিক আছে, সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো আমি এখানে লিখতে পারি, আমার এখানে mention two instruments that were used in ancient times mention two instruments that were used in ancient times to measure time. ঠিক আছে, হ্যাঁ। to measure time. সো এটা লিখবে, মেনশন তো হয়ে গেল এটা। তো এটা তোমার তো এটা 1 মার্কের রাখতে পারো। নেক্সট কোয়েশ্চেনটা হলো তোমার কি বলে তোমার ইসে what is the reason, বা তুমি লিখতে পারো what enables clocks and watches to calculate, measure, what enables clocks and watches to accurately measure time intervals. সো এটার অ্যান্সার কি হবে, কি হবে এটার অ্যান্সার? এটার অ্যান্সার কি হবে? কোয়ার্টজ। আরে কোয়ার্টজ না, কোয়ার্টজটার মধ্যে কি আছে এখানে? অ্যাকচুয়ালি কোয়ার্টজটা কি করে এখানে, what enables clocks and watches to accurately measure time interval। এটা অ্যাকচুয়ালি ওয়াটটা এক্স্যাক্টলি ঠিক না, এখানে তোমার what to, একটু কোশ্চেনটা চেঞ্জ করবে, what to clocks and watches make use of
What do clocks and watches make use of to accurately measure time intervals? So এটার আমি কি বলতে পারি, কি ইউজ করে, যে তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, the working of clocks, তোমার এই যে এখানে all of them make use of some periodic motion, না না, so you can say that clocks and watches make use of periodic motion to accurately measure time intervals, है ना, লিখেই দেই তোমার নলা বাবু, কিসের পড়বে, কনফিউজ হয়ে যাবে। Watches make use of some form of periodic motion, underline it. Clocks and watches make use of some form of periodic motion to accurately measure time intervals. Okay, বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কোনো সময় দিয়ে দিতে পারে। সো এখন নেক্সট কোশ্চেনটা আছে, নেক্সট কোশ্চেনটা কি তোমার এক্সপ্লেন, এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে, এক্সপ্লেন দ্য অসিলেটরি মোশন অফ এ পেন্ডুলাম। ঠিক আছে, বা এখানে তুমি এভাবে দিতে পারে, ব্রিফলি describe the oscillatory or periodic motion of a simple pendulum. ঠিক আছে, so it will be around for 4 or 5 marks. ক্লিয়ার? সো এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কেন ইম্পর্টেন্ট কোশ্চেন এটা তোমাদের দিতে পারে। ওকে, সো এখানে কেমনে লিখবে এটাকে আমি দেখিয়ে দিচ্ছি কেমনে লিখবে। সো এটাকে করার জন্য কি করতে লাগবে, ইউ হ্যাভ টু রাইট দ্য অ্যান্সারিং পয়েন্টস। ঠিক আছে, সবসময় পয়েন্টে অ্যান্সার লেখার চেষ্টা করবে, তাহলে ভুল যাবে না আর কারেক্ট হবে। ওকে, প্রথমে এই ডায়াগ্রামটা, এটা করার জন্য ইউ হ্যাভ টু ড্র দ্য ডায়াগ্রাম। সো লেট আস ফার্স্ট ডিসকাস দ্য ডায়াগ্রাম। এখন সিম্পল পেন্ডুলাম ইজ এ এক্সাম্পল অফ এ পেরিয়ডিক মোশন। ঠিক আছে, পেরিয়ডিক মোশন একটা ওয়েল নোন এক্সাম্পল। সো এখানে কি হয়, একটা পেন্ডুলাম হলো একটা ফ্রিলি মুভিং তোমার মেটালিক বব, হ্যাঁ না, দ্যাট বব ইজ কানেক্টেড টু এ ফিক্সড, that bob is attached to a string which is tied to a fixed surface, hai na, and that bob is allowed to, that metallic ball called bob is allowed to freely move, ঠিক আছে, from that fixed point. বুঝতে পেরেছো? এটাই ছিল। হ্যাঁ সো এটাকে কেমনে লিখবে আমি দেখিয়ে দিচ্ছি, অসিলেটরি মোশনটা কেমনে তুমি হিসাব করবে। সো টু এন্ড ফ্রো মোশনটাকে তোমার বোঝাতে লাগবে কেমনে হয় কেমনে হয় না। তো দিস ইজ দ্য অ্যাকচুয়াল অ্যান্সার। ওকে, the pendulum is said to have completed one oscillation. So একটা অসিলেশন কেমনে হয় তো ওটা তোমাকে বোঝাতে লাগবে। তো আমি অ্যান্সারটা একদম শর্টে লিখে দিচ্ছি। ঠিক আছে, মনে আছে তো এই জিনিসটা কেমনে হয়েছিল? হ্যাঁ সো এটাকে কেমনে লিখবে, এটাকে তুমি লিখবে এইভাবে, অ্যান্সার দেবে। A pendulum, a simple pendulum consists of a metallic bob tied with a string attached to a fixed surface. ঠিক আছে, the bob is allowed to move freely about that
ফিক্স সারফেস। অ্যাবাউট দ্যাট ফিক্স সারফেস মানে ফিক্স সারফেসটা তোমার একটা তোমার কিসে মানে সেন্টার হিসাবে কাজ করছে। এটা ভাবো তুমি একটা সার্কুলার মুভমেন্ট করছে আর ওটা সেন্টারটার মধ্যে কাজ করছে, বুঝতে পেরেছো? অ্যাবাউট দ্যাট ফ্রি সারফেস, ওকে? ও সরি, নট ফ্রি সারফেস, ফিক্স সারফেস। সো এটা হয়ে গেল। The bob oscillates to and fro, বা তুমি লিখতে পারো the bob when released from a certain height oscillates to and fro between a mean position. Position, okay? Clear? হ্যাঁ Clear হয়েছে? So to and fro টা এইভাবে লেখা হয়, to and fro একসাথে ড্যাশ দিয়ে। So a simple pendulum consists of a metallic bob tied with a string attached to a fixed surface. The bob is allowed to move freely about that fixed surface. So the bob, when released from a certain height, oscillates to and fro between a mean position. ঠিক আছে? হ্যাঁ So এটা হলো তোমার ওভারঅল যেটা সেটা। So এখন তুমি ডেসক্রাইব করবে the oscillatory motion or periodic motion it can be described motion of a simple pendulum can be described as follows. ঠিক আছে? So এখন কি করবে, এখন তুমি এখানে তোমার এই ডায়াগ্রামটা ড্র করবে, ওকে? এই দুটো ডায়াগ্রাম খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? সো এখানে তুমি হ্যাঁ দুটো ডায়াগ্রাম সাইড বাই সাইড ড্র করবে। সো এটা একটা তোমার কিছু পয়েন্ট হয়ে গেল। আর সেম ডায়াগ্রামটা তুমি এখানেও ড্র করবে আরেকটা। আমি কেন ড্র করতে বলছি, বিকজ অনেক সময় এক্সামে জিজ্ঞেস করে, ওকে? সো ফর দ্যাট you have to make sure that you draw the diagrams properly, okay? হ্যাঁ সো এটা হয়ে গেল আমাদের ডায়াগ্রাম। এখন কথা হলো, in order to explain that diagram you have to write the points, okay? So points গুলো কেমনে লিখবে, তোমার
নাম্বার এ যেটা আছে, তুমি বলবে যে ধরো এটা তুমি উপরের পার্টটাতে একটা কাম করো, উপরের পার্টে এটা হবে, ঠিক আছে, সিম্পল পেন্ডুলামের ডায়াগ্রামটা। আর অসিলেটরি মোশনের জন্য ইউ ক্যান ইউজ দিস ডায়াগ্রাম। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ ক্লিয়ার? এটা এটা পরের পার্টের জন্য ইউজ করতে হবে। So the oscillatory motion can be described as follows. এখন তুমি লিখবে যে the position of the bob at O, at কি, at O, ঠিক আছে, is the main position, না, is called the main position, ঠিক আছে। which is the position of rest, না, ক্লিয়ার? এটাই ছিল। হ্যাঁ এখন নাম্বার বি, নাম্বার বিতে কি হবে, নাম্বার বিতে হবে তোমার সব পয়েন্ট ওয়াইজ লিখবে। প্রথমটা তো এটা লিখে দিলে, লিখে ডায়াগ্রামটা ড্র করে দিলে। Good. এখন এই ডায়াগ্রামটাকে বোঝাতে লাগবে। if the pendulum, if the bob is raised to a height at point C, বা তুমি বলতে পারো point B, if the bob is raised to a height at point B, point B টা কি, it's an extreme position, ঠিক আছে, clear? So if the bob is raised to a height at point B, extreme position, then it moves back to A, to the main position O, then it moves back to the main position O, and again moves to the point B, point C, extreme position at the other end, না, বা at the other side বলতে পারো, at the other end or at the other side, which is at the same height as P, ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ So এটা একটা important point. So the position of the bob at O is the mean position, is called the mean position, which is the position of rest. The bob is raised to a height at point B, then it moves back to the main position and again moves to the point C, ঠিক আছে, at the other side, which is at the same height as B. Number C point হবে this movement of the bob from O to B
এখানে অ্যাকচুয়ালি আমি সি লিখেছিলাম, দাঁড়াও এখানে একটা কাম করি, সিটা আগে লিখে দিই, বিকজ 1 2 3 যে অর্ডারটা দেখেছিলাম ওর থেকে সি নিয়েছি, হ্যাঁ না? তো এখানে বি লিখে দিই, সি হবে। ওকে, বুঝতে পেরেছো? তো দিস মুভমেন্ট অফ দ্য বব ফ্রম ও টু সি and then from C to B through O and again back to the main position O completes one oscillation of the pendulum, no, of the simple pendulum. Yes or no? Yes. So এটাকে তুমি এইভাবে তুমি লিখে দিতে পারো, to see এখানে অ্যারো দেবে, মানে অ্যারোটা আসছে না, তো ও টু সি হবে, আবার সি টু ও হবে, আবার আবার ও টু বি হবে, আবার বি টু ও হবে, হ্যাঁ বুঝতে পেরেছো? So this is হ্যাঁ। one oscillation. Is it clear? Yes. So এখানে তুমি আরেকটা পয়েন্ট লিখতে লাগবে, একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। The pendulum makes multiple oscillations keeping following in the same period of time, sorry, in equal periods of time, ঠিক আছে, বা equal intervals of time. Thus following a periodic form of motion. ঠিক আছে, তো এটাই ছিল অ্যান্সারটা তোমার, that describes the periodic law of motion, মানে periodic form of motion। তো তুমি এই অ্যান্সারটা এখান থেকেও লিখতে পারো, এই যে A to B and back to O এখানেও লেখা আছে, একটা অসিলেশন হয়, ঠিক আছে। সো this interval of time that the pendulum takes to complete one oscillation is called its time period. সো এখানে কিছু কিছু ওয়ার্ডস আছে, এগুলোকে আন্ডারলাইন করবে সবসময়, পয়েন্ট ওয়াইজ লেখার সময় ট্রাই টু আন্ডারলাইন দ্যাট। তো ফর এক্সাম্পল এখানে একটা লাইন আছে, মেইন পজিশন, ঠিক আছে। তারপরে তোমার এখানে একটা এসে আছে তোমার অসিলেশন, ঠিক আছে, দ্যাট ইজ আনাদার ওয়ার্ড। তারপর তোমার এখানে আছে তোমার টাইম পিরিয়ড, ওকে। সো এগুলো আন্ডারলাইন করবে, ক্লিয়ার? ও টু সি গেল, সি টু ও গেল, যেরকম আমি জানি ও টু সি ইজ নাম্বার 1, সি টু ও নাম্বার 2 ছিল, O to B number 3, or B to O is 4. So 1 2 3 4. 1 2 3 4 is the entire one cycle. ঠিক আছে, one complete oscillation cycle, ঠিক আছে। হ্যাঁ। অ্যান্সারটা কি বেশি বড় ছিল নাকি অ্যান্সারটা?
না। পারবে এক্সামে লিখতে? হ্যাঁ। বুঝেছো তো অ্যান্সারটা? হ্যাঁ। হ্যাঁ। সো এভাবে লিখবে, কোনো সময় কাটবে না, একদম সিম্পল ভাবে ডায়াগ্রামটাও ভালোভাবে ড্র করবে। সো দিস ইজ দ্য পিরিয়ডিক মোশন অফ এ সিম্পল ম্যাগনেট। কেন পিরিয়ডিক বলা হয়? বিকজ তোমার ওটা ইকুয়াল ইন্টারভালস অফ টাইমে, প্রত্যেকটা অসিলেশন ইকুয়াল ইন্টারভালস অফ টাইম। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। সো আজকের জন্য এতটুকু থাকুক। নেক্সট ক্লাসে আমরা আরো কয়েকটা ইম্পর্টেন্ট টপিকস পড়বো এন্ড উই উইল কমপ্লিট দিস চ্যাপ্টার। ওকে, ঠিক আছে? হ্যাঁ। এখানে ডায়াগ্রামস এর কথা আছে, গ্রাফস এর কথা আছে, বিআই গ্রাফের কথা আছে। তো নেক্সট ক্লাসে আমরা ওগুলো ডিসকাস করব। ওকে, এটা থেকে সামস হ্যাঁ। করেছিলাম নাকি আমি? সামস এগুলো করে পাঠাবে, না। হ্যাঁ আমাকে। সামস করিনি? হ্যাঁ। আমার তো করা করা মনে হচ্ছে। সামস তো মনে হয় করিয়েছিলাম। সামস করিনি না? এগুলোই আর মানে এখানে এরকম টাইপেরই পাবে, যে অ্যাক্সিস এর সেগুলো আছে এখানে। একটা কাম করবো, নেক্সট ক্লাসে উই উইল ডিসকাস সাম নিউমেরিক্যালস। ওকে, এখানে নিউমেরিক্যালস কয়েকটা আছে, এখানে তোমার এইভাবে ক্যালকুলেট করতে লাগবে। সো ট্রাই করবে তো এগুলো, এই যে স্কুলে তো করিয়েছে মোস্ট প্রবাবলি, জানো। সো এখানে অনেক সামস আছে, যেরকম এটা একটা সাম, টাইম পিরিয়ড বার করতে লাগে, এটাও খুব ইম্পর্টেন্ট। হুম। ঠিক আছে? ওকে, নেক্সট ক্লাসে আমরা এখান থেকে কয়েকটা এক্সট্রা কোশ্চেন, মানে এই কোশ্চেন গুলো একবার ডিসকাস, যদিও করিয়েছে তোমাদের স্কুলে, তাও আমি একবার এক্সপ্লেন করে দেবো কি কেমনে সলভ করতে লাগে, হাউ টু রাইট দ্য সলিউশন। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ। ঠিক আছে, নেক্সট হ্যাঁ। ক্লাসে সামস করবে। গ্রাফস আছে কয়েকটা, গ্রাফস গুলো মানে কি, তো ওগুলো আমরা দেখবো। ওকে, হ্যাঁ। তো নেক্সট ক্লাসে সামসও করাবো, এক্সট্রা কোশ্চেনসও দেবো। ওকে, স্যাটারডে আমার বন্ধ আছে। হুম। তো তোমাদের তোমাদের স্কুল বন্ধ নাকি স্যাটারডে? উম, না, আমাদের অনলাইন ক্লাস চলছে। স্যাটারডে অনলাইন ক্লাস চলে? আমাদের হায়ার ক্লাস শেষ এখন 6 ডেজ ক্লাস। 6 days ক্লাস? ওকে, তাহলে ইভিনিংই করাবো, ইভিনিং একটু টাইমটা বেশি নিয়ে করাবো, হাফ অ্যান আওয়ার আমরা সামস ডিসকাস করবো। ওকে, হ্যাঁ। ঠিক আছে। তো আজকের জন্য হবে, এই কোশ্চেনটা নেক্সট ক্লাসে আমরা কন্টিনিউ হুম। করব, চেষ্টা করছি। ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ। বাই, গুড নাইট। গুড নাইট স্যার।